হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম বেসিক ম্যাথ। অঙ্ক একটি নিরস এবং জটিল বিষয়, কিন্তু চাইলেই আমরা অঙ্ককে অ্যাভয়েড করতে পারি না, কারণ প্রতিদিনের জীবনে এবং কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে অঙ্ক প্রয়োজন হয়। ডিএম বেসিক ম্যাথ এমন একটি চ্যানেল, যে চ্যানেলটি অঙ্ককে আনন্দদায়ক এবং সহজ সরলভাবে উপস্থাপন করে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আশা করি ধীরে ধীরে অঙ্কের প্রতি তোমার আগ্রহ এবং আত্মবিশ্বাস বাড়বে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। NMMS অর্থাৎ ন্যাশনাল মিন্স মেরিট কাম স্কলারশিপ, এই যে এক্সামিনেশনটা হয় প্রত্যেক বছর, ক্লাস 8 এর রূপায়ণ পাবলিকেশনের 2024 সালের যে এডিশনটা আছে, সেই বইয়ের আমরা ম্যাথের পেজ নাম্বার 149 থেকে 150 এই দুটো পেজে যে ত্রৈরাশিক পদ্ধতির অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কটা করব। এটা পার্ট 1। যাদের এই 2024 সালের এডিশনের বইটা যাদের কাছে নেই, তাদেরকে বলবো 149-50 এর আশেপাশে আগে পিছে 2-1টা পৃষ্ঠা আগে পিছে এই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে, সেগুলো আজকে আমরা সলভ করব। আচ্ছা, প্রথম অঙ্কটি দেখো কি আছে। একটি বিমান টি সেকেন্ডে 1 মাইল অতিক্রম করে, 1 ঘন্টায় বিমানটি কত মাইল অতিক্রম করবে? এখানে দুটি বিষয়, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে দূরত্ব। সময় টি সেকেন্ড, দূরত্ব 1 মাইল। সময় 1 ঘন্টা, 1 ঘন্টাটাকেও সেকেন্ডে পরিণত করে নিতে হবে এবং দূরত্ব কতটা সেটা বের করতে হবে। এটা আমরা ধরে নিলাম যে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, সেই 3600 সেকেন্ড এর সময়ে x মাইল পথ অতিক্রম করবে। এবার আমাদের প্রথমে কি করতে হবে, এই সময়ের সঙ্গে দূরত্বের একটি সম্পর্ক তৈরি করতে হবে। যদি বেশি সময় অতিক্রম করে তাহলে বেশি পথ যাবে না কম পথ যাবে? তাহলে নিশ্চয়ই বেশি পথ যাবে। সেজন্য এই সময় এবং দূরত্বের মধ্যে সরল সম্পর্ক, সরল সমানুপাতিক সম্পর্ক। এবার যখন সরল সমানুপাতিক সম্পর্ক হবে তখন সহজে কিভাবে উত্তর বের করবে? দেখো, প্রথমে আমরা লিখবো অতএব x সমান সমান, আর এই সরল কথাটা এখানে লিখে নেবে, সরল সমানুপাতিক। এবার সরল সমানুপাতিক হলে এই x ইকুয়াল আগে কি করবে, x এর উপরে যে সংখ্যাটা থাকবে ওটা আগে লিখে নিতে হবে। এখানে দেখো x এর উপরে 1 আছে, 1টাকে লিখে নিয়েছি। এরপরে কি করতে হবে, এইখানে যেরকম সংখ্যাগুলো রয়েছে t আর 3600, এই সংখ্যাগুলোকে উল্টো করে লিখবো, অর্থাৎ নিচেরটাকে উপরে লিখবো, উপরেরটাকে নিচে লিখবো। অর্থাৎ উত্তর হবে 3600 বাই t মাইল। আচ্ছা, এবার 2 দাগের অঙ্কটি দেখো কি আছে। একটি কাজ করতে 8 জন লোকের 12 দিন সময় লাগে, 6 দিনে ওই কাজটি সম্পন্ন করতে কতজন লাগবে? তাহলে প্রথম 8 জন লোক ছিল, 12 দিন সময় লেগেছিল। এখানে প্রথমে আমরা লিখব দিন, আর এখানে জন বা শ্রমিক। তাহলে 12 দিনে 8 জন শ্রমিক কাজ করেছিল, সেখানে যদি 6 দিন কাজ করা হয় তাহলে কতজন শ্রমিক লাগবে হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, এবার দেখো প্রথমে আমরা কি করতে হবে, দিন এবং জনের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। বলেছিলাম যে সম্পর্কটা আগে তৈরি করতে হবে, সম্পর্ক অনুযায়ী আমাদের x এর মান নির্ণয় করতে হবে। দেখো, দিন যদি বেশি হয় তাহলে জন কম লাগে, দিনের সঙ্গে জনের সবসময় ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে লিখবো কি, ব্যস্তানুপাতিক। এর ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কি করবে, যখন x এর মান বের করব তখন x ইকুয়াল আগে x এর উপর সংখ্যাটা লিখে নেবে 8 ইনটু, দেখো আগের বারে বলেছিলাম সরল সমানুপাতিক, নিচেরটা উপরে গিয়েছিল, উপরের সংখ্যাটা নিচে এসেছিল। এবার হচ্ছে ব্যস্ত সমানুপাতিক, তাই আমরা উপরের সংখ্যাটা উপরে লিখবো, নিচের সংখ্যাটা নিচে লিখবো। এটা খেয়াল রাখতে হবে, সরল সম্পর্ক হলে নিচেরটা উপরে উপরেরটা নিচে, আর ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে উপরের সংখ্যাটি উপরে লিখতে হবে, নিচের সংখ্যাটি নিচেই লিখতে হবে। এবার কাটাকাটি করে উত্তর বের করো, হয়ে যাবে 8 দুগুণে 16 জন। 3 দাগের অঙ্কটা তাহলে কি আছে, কতগুলি কামান থেকে 4 মিনিট অন্তর গোলাবর্ষণ করলে 1 ঘন্টায় 24,900 লোক মারা যায়। 3 মিনিট অন্তর সমপরিমাণে গোলাবর্ষণ করলে ওই সময় কত লোক মারা যাবে? দেখো, 1 ঘন্টা, আগে 1 ঘন্টাটাকে আমরা মিনিটে করে নেব। 1 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট। এবার যদি 4 মিনিট অন্তর অন্তর গোলাবর্ষণ হয় তাহলে কতবার গোলাবর্ষণ হবে এই 1 ঘন্টার মধ্যে?
তাহলে হবে 60/4 মানে 15 বার হবে। আর যদি 3 মিনিট অন্তর অন্তর হয় তাহলে কতবার হবে 1 ঘন্টার মধ্যে? 20 বার গোলা বর্ষণ হবে। দেখো এবার গোলা বর্ষণ আর এখানে হচ্ছে কত লোক মারা যায়। গোলা বর্ষণ যদি 15 বার হয় তাহলে 24,900 লোক মারা যাবে। যদি গোলা বর্ষণ 20 বার হয় তাহলে কত লোক মারা যাবে? প্রশ্ন। দেখো খুব সহজভাবে প্রশ্নটাকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে অঙ্কটা সহজেই করতে পারবে। এবার দেখো গোলা বর্ষণ যত বেশি বার হবে বেশি লোক তত মারা যাবে, সেই জন্য এটা সরল সমানুপাতিক সম্পর্ক। সরল সমানুপাতিক। এবার x এর মান বের করব। x ইকুয়াল, বলেছিলাম যে x এর উপরের সংখ্যাটা আগেই লিখে নিতে হবে, 24900 ইনটু সরল সম্পর্ক হলে উপরটা নিচে নিচেরটা উপরে, অর্থাৎ এখানে 20 উপরে যাবে 15 নিচে। আর যদি সরলের জায়গায় ব্যস্ত সমানুপাতিক হতো তাহলে কি করতাম? উপরেরটা উপরে নিচেরটা নিচে লিখতাম। এবার কাটাকাটি করো, 5 দিয়ে কাটো, 4 × 5 = 20, 3 × 5 = 15, 3 দিয়ে কাটো, 3 × 4 = 12, 25,200 লোক মারা যাবে যদি 3 মিনিট অন্তর অন্তর গোলা বর্ষণ হয়। আচ্ছা এবার দেখো 4 দাগের অঙ্কটি। একটি সম্পত্তির 2/5 অংশের মূল্য 4200 টাকা, ওই সম্পত্তি 3/7 অংশের মূল্য কত? এখানে দুটি বিষয়, একটা হচ্ছে সম্পত্তি আর একটা হচ্ছে মূল্য। সম্পত্তি ব্র্যাকেটে অংশ লিখবে, মূল্য ব্র্যাকেট টাকা। সম্পত্তি দেখো 2/5 অংশ, মূল্য 4200। সম্পত্তি 3/7 অংশ, মূল্য x। আচ্ছা এবার দেখো সম্পত্তির সঙ্গে মূল্যের কি সম্পর্ক? যদি সম্পত্তি বেশি হয়ে যায় তাহলে মূল্য বেশি লাগবে, সরল সম্পর্ক, অর্থাৎ সরল সমানুপাতিক। সরল সমানুপাতিক। এই অনুপাত তৈরি করাটা কিন্তু খুব জরুরি, এটা আবার একবার ভালো করে বুঝে নাও যে কিভাবে তৈরি করবে। এখানে যে হেড দুটো থাকবে, দুটো বা তার বেশি হেড থাকতে পারে, সেইখান থেকে তোমাকে প্রশ্ন করে উত্তর বের করার চেষ্টা করতে হবে, এইগুলো সংখ্যাগুলো দেখে নয়। এখানে যেমন সম্পত্তি আছে আর মূল্য আছে, তোমাকে প্রশ্ন করতে হবে যে সম্পত্তি যদি বেশি হয় তাহলে তার মূল্যটা বেশি হবে না কম হবে, এবং উত্তরটা যদি বেশি হয় মানে এখানেও বেশি ওখানেও উত্তর যদি বেশি হয় তাহলে বুঝতে হবে সরল সমানুপাতিক। আর যদি এই প্রশ্নটার উত্তর যদি এখানে বেশি ওখানে কম হয় তাহলে বুঝতে হবে যেটা ব্যস্ত সমানুপাতিক, অর্থাৎ এর মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। যাই হোক এখানে আমাদের অঙ্কটার মধ্যে সরল সম্পর্ক রয়েছে। আমরা x এর মান বের করব। x ইকুয়াল, প্রথমেই বলেছিলাম যে x এর উপর সংখ্যাটা লিখতে হবে, 4200 লিখলাম, গুণ। এবার দেখো এই জায়গাটাতে ভগ্নাংশের জন্য অনেক প্রবলেম হয়, ভালো করে এই বিষয়টা মনে রাখতে হবে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। আমরা বলেছিলাম সরল সম্পর্ক হলে নিচের সংখ্যাটা উপরে যাবে আর উপরের সংখ্যাটা নিচে আসবে। তাহলে নিচে কত আছে? 3/7 আর উপরে কত? 2/5। এটাকে একটা সংখ্যা হিসেবে তুমি ভাবো যে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, ভগ্নাংশ হলেও সংখ্যা তো একটাই। এবার উপরে নিচে বসানোর পরে এবার আমরা কি করে একে সমাধান করব? দেখো আরেকটা লাইন করে নিয়ে একটু সরল করে নেব। 4200 গুণ উপরে যে ভগ্নাংশটা আছে তাকে সিম্পল ভাবে এইভাবে লেখো, আর নিচের ভগ্নাংশটাকে পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? এটা উল্টে যাবে। এই ভগ্নাংশটাকে পাশে আনতে গেলে উল্টে যাবে, উপরটা কিন্তু উল্টাবে না। এবার কি করবে? কাটাকাটি সহজ হয়ে গেল। দেখো 6 × 7 = 42, এবার 2 দিয়ে কাটো, এখানে 300, এবার গুণ করো, 3 × 5 = 15, 3 × 15 = 4500। তাহলে উত্তর লিখতে হবে সম্পত্তির 3/7 অংশের মূল্য 4500 টাকা। আচ্ছা এবার আমরা দেখো 5 নম্বর অঙ্কটি করব। কি আছে? 8 জন পুরুষ বা 12 জন স্ত্রী একটি কাজ 100 দিনে করতে পারে। 24 জন পুরুষ ও 12 জন স্ত্রী কত দিনে কাজটি শেষ করতে পারবে? প্রথমে আমরা কি করব? দেখো অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। প্রথমে আমাদের পুরুষ এবং স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে।
দেখো 8 জন পুরুষ, 8 জন পুরুষ ইকুয়াল 12 জন স্ত্রী। এই কথাটাকে ভালো বোঝার চেষ্টা করতে হবে। অর্থাৎ কোন একটি কাজ 8 জন পুরুষ ব্যক্তি যদি করতে পারে, সেই কাজটি করতে 12 জন স্ত্রী লোকের প্রয়োজন হয়। অর্থাৎ 8 জন পুরুষ এবং 12 জন স্ত্রীর কাজের ক্ষমতা একই। তাহলে একজন পুরুষের সঙ্গে যদি তুলনা করা হয়, তাহলে স্ত্রীর সংখ্যা হবে 12/8 জন। ঠিক একই রকম ভাবে 24 জন স্ত্রী, তাহলে কি হবে 12 গুণ 24/8, 36 জন স্ত্রী। কেন এখানে 24 জন পুরুষকে আমরা 36 জন স্ত্রীতে পরিণত করলাম? দেখো আমাদের মোট এখানে শেষে যেটা ছিল প্রশ্নটা, 24 জন পুরুষ ও 12 জন স্ত্রী, এই সংখ্যাটাকে আমরা স্ত্রীতে পরিণত করতে চাইছি। তাহলে 24 জন পুরুষ, দেখো আমরা একটু বের করে নিলাম যে 24 জন পুরুষ 36 জন স্ত্রী লোকের সমান কাজ করে। তাহলে এখানে আমরা 36 জন স্ত্রী করতে পারি, আরো 12 জন স্ত্রী আগের থেকেই ছিল, যোগফল 48 জন স্ত্রী। অর্থাৎ পুরুষ এবং স্ত্রী টোটালটাকে আমরা স্ত্রীতে কনভার্ট করে নিলাম। এবার আমাদের সমস্যাটি তৈরি করতে হবে। সমস্যাটি প্রথম হচ্ছে শ্রমিক ব্র্যাকেটে স্ত্রী, শ্রমিক ব্র্যাকেটে স্ত্রী, কারণ সব পুরুষগুলোকে আমরা স্ত্রীতে পরিণত করে নিয়েছি। শ্রমিক, আর এখানে হচ্ছে দিন, কতদিন লেগেছিল? দিন সংখ্যাটা হচ্ছে 100 দিন লেগেছিল। দেখো প্রথমে 100 দিন লেগেছিল, সেটা আমরা 8 জন পুরুষও লিখতে পারি আর 12 জন স্ত্রীও লিখতে পারি। এখানে আমরা 12 জন স্ত্রী লিখবো, কারণ আমরা সব স্ত্রীতে পরিণত করে নিয়েছি। এবার এখানে যদি 48 লেখা হয়, তাহলে এখানে কতদিন লাগবে, এই হচ্ছে প্রশ্নটা। আচ্ছা দেখো, শ্রমিক এবং দিনের মধ্যে কি সম্পর্ক? যদি শ্রমিক বেশি হয়, তাহলে দিন সংখ্যা কি হবে? কম লাগবে। তাই এদের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আমরা এখানে সংক্ষেপে ব্যস্ত কথাটা লিখে রাখলাম, ব্যস্ত সম্পর্ক। দেখো আমরা বলেছিলাম যে ব্যস্ত সম্পর্ক হলে এক্স এর মান কিভাবে বের করব? এক্স লেখার সঙ্গে সঙ্গে এক্স এর উপরের সংখ্যাটা আগে লিখে নিতে হবে, ইনটু। এবার দেখো ব্যস্ত সম্পর্ক হলে উপরের সংখ্যাটি উপরেই থাকবে, নিচের সংখ্যাটি নিচেই থাকবে। এবার কাটাকাটি করে উত্তরটা বের করতে হবে। 4 12 48, 4 25 100 সমান 25 দিন। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এখানে বুঝতে পারিনি, আমি চেষ্টা করব পরের ভিডিওতে বুঝিয়ে দেওয়ার। আচ্ছা 6 দাগের অঙ্কটি দেখো কি আছে, আমাদের গ্রামে একটি সুইমিং পুল তৈরি করা হবে, তাই মাটি খোঁড়া হচ্ছে। প্রতিদিন 8 ঘন্টা হিসাবে কাজ করে 25 জন লোক 12 দিনে একটি সুইমিং পুল তৈরি করতে পারে। প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করলে 20 জন লোক কতদিনে সুইমিং পুল তৈরি করতে পারবে? আচ্ছা দেখো এখানে যে অঙ্কটি আছে, এখানে 3টি আমাদের হেড তৈরি করতে হবে। অর্থাৎ এখানে 3টে অংশ রয়েছে, দৈনিক সময়, শ্রমিক এবং সময়। এই দৈনিক সময় এবং সময় এই বিষয়টা একটা ভালো করে বুঝে নাও। দৈনিক সময় বলতে কি বোঝায়? প্রত্যেক দিনে শ্রমিকরা কত ঘন্টা করে কাজ করে তাকে দৈনিক সময় বলা হয়। এখানে 8 ঘন্টা রয়েছে, পরে 6 ঘন্টা রয়েছে। অর্থাৎ প্রতিদিন যদি 8 ঘন্টা করে কাজ করে তাহলে কি কন্ডিশন তৈরি হবে? যদি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে তাহলে কি কন্ডিশন তৈরি হবে? এবার দেখো শ্রমিক, শ্রমিক সংখ্যা প্রথমে 25 জন ছিল, তারপরে হলো 20 জন। আর সময়, অর্থাৎ এইভাবে যদি কাজ করে তাহলে কত দিন সময় লাগবে কাজটা কমপ্লিট করতে, সেটাকে সময় বলা হচ্ছে। সেটা দিনে আছে। প্রথমে দেখো 12 দিন লেগেছে। অর্থাৎ প্রত্যেক দিন যদি শ্রমিকরা 8 ঘন্টা করে কাজ করে, তাহলে 25 জন শ্রমিকের কাজটি কমপ্লিট করতে, অর্থাৎ হালকাটা কমপ্লিট করতে 12 দিন সময় লাগবে। ঠিক এইভাবে যদি 6 ঘন্টা করে প্রতিদিন কাজ করে, শ্রমিক সংখ্যা 20 হয়, তাহলে কতদিন সময় লাগবে এটা আমাদের বের করতে হবে। এবার এখানে দেখো সম্পর্ক দুটো তৈরি করতে হবে। কি সম্পর্ক? প্রথমে 1 নম্বর সম্পর্ক দৈনিক সময়ের সঙ্গে সময়ের সম্পর্ক। প্রতিদিন যদি বেশি ঘন্টা ধরে কাজ করে তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। সেই জন্য এখানে কি লিখবো? আমরা ব্যস্ত সম্পর্ক লিখবো। আচ্ছা 2 নম্বর সম্পর্ক দেখো, শ্রমিক সংখ্যা যদি বেশি হয় তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে? আমরা জানি জন এবং সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে আমরা কি লিখবো? এখানে ব্যস্ত সম্পর্ক লিখবো। শ্রমিক বেশি, সময় কম।
আচ্ছা, এবার আমরা উত্তর বের করবো। দেখো এক্স ইকুয়াল, এক্স এর উপরে কত সংখ্যাটা কত আছে 12 গুণ ব্যাস সম্পর্ক প্রথম যেটা আছে, এই দুটো মিলে একটা ভগ্নাংশ তৈরি হবে। উপরের সংখ্যাটি উপরে বসবে, নিচের সংখ্যাটি নিচে বসবে। কেন? কারণ ব্যাস সম্পর্ক হলে উপরের সংখ্যা উপরে হয়, নিচের সংখ্যা নিচেতেই হবে। ঠিক একই রকম ভাবে এখানেও ব্যাস সম্পর্ক আছে 25/20। এবার কাটাকাটি করে উত্তরটা বের করতে হবে। প্রথমে 5 দিয়ে কাটো, 5 4, 4 দিয়ে কাটো 2 3 4, অর্থাৎ সময় লাগবে 4 5 20 দিন। আচ্ছা, এবার 7 দাগের অঙ্কটি দেখো। একজন ঠিকাদার 350 দিনে 12 কিলোমিটার খাল তৈরি করে দেওয়ার চুক্তি নিল। সে 45 জন নিযুক্ত করে 200 দিন পরে দেখলো কেবলমাত্র 4.5 কিলোমিটার খাল কাটা হয়েছে। তখন আরো কতজন লোক নিযুক্ত করতে হবে নির্দিষ্ট সময়ে খালটি শেষ করতে হবে, কাজটি শেষ করার জন্য? দেখো প্রথমে আমরা দিনটা বিয়োগ করে নেবো, কারণ মোট আমার 350 দিন সময় ছিল, তার থেকে 200 দিন অলরেডি অতিবাহিত হয়ে গেছে, আর আমার 150 দিন হাতে সময় আছে। এটা বিয়োগ করে নিলাম। এবার খাল কতটা বাকি আছে, খাল কাটা বাকি আছে মোট খাল কতটা ছিল, মোট খাল ছিল 12 কিলোমিটার, তার মধ্যে 4.5 কিলোমিটার খাল কাটা হয়ে গেছে, এখনো বাকি আছে 7.5 কিলোমিটার, অর্থাৎ 15/2 কিলোমিটার। এবার আমাদের সমস্যাটি তৈরি করতে হবে। সমস্যাটি কি হবে? সমস্যাটি আমাকে প্রথমে লিখতে হবে সময় ব্র্যাকেটে দিন, তারপর লিখবে খাল ব্র্যাকেটে কিমি, আর শেষে লিখবে শ্রমিক। দেখো প্রথমে কতদিন সময় কাজ করা হয়েছে সেটা লিখতে হবে। 200 দিন অলরেডি কাজ করা হয়ে গেছে, আর কতদিন কাজ বাকি আছে এখনো 150 দিন কাজ বাকি আছে, অর্থাৎ 200 দিন কাজ কমপ্লিট হয়েছে আর 150 দিন বাকি আছে। এইভাবে তোমাকে সাজাতে হবে। খাল, খাল কত কিলোমিটার কাজ হয়েছে সেটা আগে লিখবে। 4.5 কিলোমিটার কাজ হয়েছে, 4.5 কিলোমিটার মানে হচ্ছে 4.5 ইকুয়াল 9/2। কতটা খাল কাটা বাকি আছে 15/2। শ্রমিক প্রথমে কতজন ছিল 45 জন, এখন কতজন শ্রমিক লাগবে এটা বের করতে হবে। দেখো প্রথমে আমরা সময়ের সঙ্গে শ্রমিকের কি সম্পর্ক সেটা বের করব। সময় যদি বেশি হয় তাহলে শ্রমিক কম লাগবে, ব্যস্ত সম্পর্ক প্রথমটা লিখবো, ব্যস্ত সম্পর্ক। আর 2 নাম্বার দেখো আছে কি, যদি খাল বেশি হয় অর্থাৎ খাল লম্বা খাল হয় তাহলে আমাদের শ্রমিক বেশি লাগবে না কম লাগবে? শ্রমিক বেশি লাগবে, তাহলে এটা আমরা সরল সম্পর্ক লিখবো। এবার আমরা এক্স এর মানটা বের করার চেষ্টা করি। দেখো বলেছিলাম যে এক্স এর মান বের করতে গেলে এক্স এর উপর সংখ্যাটা আগে লিখতে হবে। 45 টাকে লিখে নিলাম, গুণ এখানে প্রথমটা ব্যাস সম্পর্ক আছে বলে উপরের সংখ্যাটি উপরে লিখবো আর নিচের সংখ্যাটি নিচেই লিখবো। এরপরে দেখো কি সম্পর্ক আছে, সরল সম্পর্ক আছে। সরল সম্পর্ক থাকলে কি করব, এখানে উপরের সংখ্যাটা নিচে যাবে, নিচের সংখ্যাটা উপরে যাবে, তাহলে এই সংখ্যাটি আগে আমরা লিখে নেব 15/2, আর এই 9/2টা নিচে লিখতে হবে। নিচে না লিখে আমি পাশে লিখছি, একবারে উল্টো করে দিচ্ছি। দেখো হর আর লবকে চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, আগের অঙ্কটা যেমন করেছিলাম ভগ্নাংশ নিচে ভগ্নাংশ দিয়ে এখানে একবারে আমরা চেঞ্জ করে দিয়েছি। এবার কাটাকাটি করো, 0 0 কেটে দাও, 15 15 কেটে গেল, 2 2 কেটে গেল, 5 9 45। এক্স ইকুয়াল 5 20 100, অর্থাৎ 100 জন শ্রমিক লাগবে। অলরেডি তোমার কাছে 45 জন শ্রমিক রয়েছে, তাহলে অতিরিক্ত শ্রমিক কত লাগবে? অতিরিক্ত শ্রমিক লাগবে 100 থেকে 45টা বিয়োগ করতে হবে। এখানে লেখো অতিরিক্ত শ্রমিক লাগবে 100 বিয়োগ 45।
সমান 55 জন। আচ্ছা, এবার আমরা 8 দাগের অঙ্কটি করব। কি আছে অঙ্কটিতে? একটি মেশিন তৈরি করতে কিছু শ্রমিক লাগানো হয়েছে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 50 জন মেশিনটি তৈরি করতে পারে। একটি মেশিন তৈরি করতে 50 জন শ্রমিক লাগবে, যারা প্রত্যেকদিন 8 ঘন্টা করে কাজ করবে। প্রত্যহ কত ঘন্টা করে কাজ করলে 60 জন লোক 16 দিনে মেশিনটি তৈরি করতে পারবে? তাহলে এখানে আমাদের ঘন্টা বের করতে, প্রতিদিনের ঘন্টা বের করতে হবে। আচ্ছা দেখো, আমাদের এখানে 3টি বিষয় রয়েছে। একটা হচ্ছে শ্রমিক সংখ্যা, সময় বা দিন, আর প্রত্যাহিক সময় ব্র্যাকেটে ঘন্টা। অর্থাৎ শ্রমিক সংখ্যা, সময় হচ্ছে কত দিনে কাজটা শেষ করতে পারবে, প্রত্যাহিক সময় অর্থাৎ প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে। এই 3টি বিষয় রয়েছে। আমাদের সম্পর্ক তৈরি করতে হবে শ্রমিকের সঙ্গে প্রত্যাহিক প্রতিদিনের যে কাজের সময়, সেই সময়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে শ্রমিক সংখ্যা যদি বেশি হয়, তাহলে প্রতিদিন অল্প অল্প কাজ করলেই হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব? শ্রমিকের সঙ্গে প্রত্যেক দিনের যে সময়, সেটা আমরা সম্পর্ক তৈরি করব। কি সম্পর্ক হবে? প্রথমে হবে ব্যস্ত সম্পর্ক। আর 2 নাম্বারটা দেখো, প্রতিদিন দিনের সংখ্যাটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রতিদিন অল্প কাজ করতে হবে না, বেশি সময় ধরে কাজ করতে হবে। তাহলে অল্প সময় ধরে কাজ করলে কাজটা হয়ে যাবে, কারণ আমাদের টাইম যদি বেশি হয়, প্রতিদিন কম সময় লাগবে। তাহলে এখানে আমরা কি করব? ব্যস্ত সম্পর্ক লিখব, ব্যস্ত সম্পর্ক। এবার দেখো x এর মান বের করব। x = 8 ইনটু, এখানে ব্যস্ত সম্পর্ক থাকার কারণে কি উপরের সংখ্যাটা উপরেও লিখব এবং নিচের সংখ্যাটা নিচেই লিখব। তাহলে এখানে আমরা কি করলাম? উপরের সংখ্যাটি উপরে লিখলাম, নিচের সংখ্যাটি নিচে লিখলাম। আচ্ছা, এবার দেখো এখানে একই রকম ভাবে 24/16 লিখতে হবে, কারণ এটাও ব্যস্ত সম্পর্ক রয়েছে। তো কাটাকাটি করে উত্তরটা করো। 8 দিয়ে কাটো, 3 8 24, 8 2 16, 3 2 6, 2 2 দিয়ে কাটো 4, আবার এই 2 দিয়ে কাটো 2, 5 2 কত হলো? 10। আচ্ছা, এবার দেখো 9 দাগের অঙ্কটি কি আছে? কোন একটি পোল্ট্রি খামারে 5000 মুরগি 250 দিনের খাদ্য মজুদ আছে। 50 দিন পরে কত মুরগি বিক্রি করলে অবশিষ্ট খাদ্য আরো 250 দিন চলবে? আচ্ছা, প্রথমে পোল্ট্রি ছিল কত? প্রথমে পোল্ট্রি ছিল 5000। 5000 থেকে কিছু পোল্ট্রি বিক্রি করে দিয়েছে। এবার খাদ্য ছিল, প্রথমে কত দিনের খাদ্য ছিল? খাদ্য ছিল 250 দিনের। সেখান থেকে অলরেডি 50 দিনের খাদ্য খাওয়া হয়ে গেছে। তাহলে কত দিনের খাদ্য অবশিষ্ট আছে? খাদ্য অবশিষ্ট আছে 200 দিনের। আচ্ছা, এবার দেখো সমস্যাটা কি হবে। প্রথমে হচ্ছে যে খাদ্য, আর এখানে লিখবে পোল্ট্রি। যে খাবারটা এখনো পড়ে আছে, সেই খাবারটি 200 দিন ধরে যদি খায়, তাহলে 5000 পোল্ট্রি ওই খাবারটা খেতে পারবে। দেখো, পোল্ট্রি তো 5000 ছিল, সেই 5000 পোল্ট্রির খাবার ছিল মোট 250 দিনের। তারা অলরেডি 50 দিন খেয়ে ফেলেছে খাবারটা, তাহলে ওদের জন্য এই খাবার অবশিষ্ট আছে 200 দিনের। দেখো ব্যাপারটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো না? ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, পোল্ট্রি সংখ্যা কত? 5000। ওদের খাবার ছিল কত দিনের? 250 দিনের খাবার ছিল। ওরাই অলরেডি 50 দিন খেয়ে ফেলেছে। তাহলে ওই 5000টি পোল্ট্রি যদি থাকতো, তাহলে যে খাবারটা পড়েছিল সেটি এখনো 200 দিন চলবে। কিন্তু যে পোল্ট্রির মালিক, তিনি কি করলেন? কিছু পোল্ট্রি বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার ফলে কি হলো? এই যে 200 দিন খাবারটা চলার কথা ছিল, সেই খাবারটা বাকি পোল্ট্রিদের 250 দিন চললো। সেই বাকি পোল্ট্রি কজন ছিল, কতগুলো পোল্ট্রি ছিল, সেটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো, খাদ্য যদি বেড়ে যায়, তাহলে পোল্ট্রি কম হতে হবে, কারণ বেশি খাবার কি হবে? সরি, খাদ্য যদি বেড়ে যায়, তাহলে পোল্ট্রি কি হবে? আচ্ছা দেখো, খাদ্য এবং পোল্ট্রির মধ্যে কি সম্পর্ক? খাদ্যের দিন সংখ্যা যদি বেশি হয়, তাহলে পোল্ট্রি নিশ্চয়ই কম হতে হবে, কারণ বেশি পোল্ট্রি হলে খাবার বেশি দিন চলবে না, অল্প দিনেই খাবার শেষ হয়ে যাবে। তাহলে খাদ্যের সঙ্গে পোল্ট্রির কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এটাকে আগে বুঝতে হবে, ব্যস্ত সম্পর্ক। এবার আমরা এক্স এর মান যে বের করার নিয়ম শিখেছি, এক্স ইকুয়াল, প্রথমে 5000 লিখে নিলাম, গুণ, এখানে দেখো ব্যস্ত সম্পর্ক হলে কি বলেছিলাম? উপরের সংখ্যাটি উপরেই বসাবো এবং নিচের সংখ্যাটি নিচে। এবার কাটাকাটি করো, 25 দিয়ে কাটো, 4000। অর্থাৎ তখন পোল্ট্রি ছিল 4000টি,
তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে প্রথমে 5,000টি পোল্ট্রি ছিল, পরে যখন 4,000টি পোল্ট্রি আছে, তাহলে কত পোল্ট্রি বিক্রি করে দিয়েছে? তাহলে বিক্রি হয়েছে তাহলে পোল্ট্রি বিক্রি হয়েছে 5,000 বিয়োগ 4,000 ইকুয়াল 1,000টি। আচ্ছা, এবার দেখো 10 দাগের অঙ্কটি কি আছে। একটি আশ্রয় শিবিরে 2,000 জন লোকের 8 দিনের খাবার মজুদ ছিল। 5 দিন পর 500 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? ত্রৈমাসিক পদ্ধতিতে সমাধান করো। আচ্ছা দেখো, এখানে প্রথমে কতজন ছিল? প্রথমে ছিল 2,000 জন লোক ছিল। এই 2,000 জন লোকের থেকে অলরেডি 500 জন অন্যত্র চলে গেল। তাহলে কতজন রইল? 1,500 জন রইল। এবার এদের খাদ্য ছিল 8 দিনের, খাদ্য 8 দিনের ছিল, অলরেডি তারা 5 দিন খেয়ে নিয়েছে। তাহলে খাদ্য কত দিনের অবশিষ্ট আছে সেটাও লিখে নিতে হবে। আচ্ছা, এবার দেখো আমাদের সমস্যাটা কি তৈরি হচ্ছে। যে 2,000 জন লোক ছিল প্রথমে, তারাই যদি শেষ পর্যন্ত থাকতো তাহলে ওদের আর 3 দিন খাবারটা চলতো। কিন্তু তারা তো 2,000 জন লোক তাদের নেই তাদের কাছে, কারণ কি 500 জন লোক অন্যত্র চলে গিয়েছে। তাহলে এখন কতজন আছে? 1,500 জন লোক আছে। এদের কতদিন খাবারটা চলবে সেটাই আমাদের বের করতে হবে। এখানে লিখবে জন আর এখানে লিখবে খাদ্য। তাহলে খাদ্যের ব্র্যাকেটে কি লিখবে? দিন। ঠিক আছে। এবার দেখো জন কতজন ছিল? প্রথমে 2,000 জন লোক ছিল। এই 2,000 জন লোক যদি শেষ পর্যন্ত থাকতো তাহলে বাকি খাদ্যটা এখনো 3 দিন চলতো, কারণ ওদের জন্য মোট 8 দিনের খাদ্য ছিল, ওরাই 5 দিন খাবারটা খেয়েছেন, বাকি ওদের জন্য এখনো 3 দিনের খাবার পড়েছিল। কিন্তু কিছু লোক চলে গেছে, এখনো 1500 জন লোক রয়ে গেছে। এদের এই খাবারটি কতদিন চলবে এটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো সম্পর্কটাকে তৈরি করে নি। জনের সঙ্গে খাদ্য কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, কারণ জন যদি বেশি হয়ে যায় তাহলে খাদ্য কম দিনেই শেষ হয়ে যাবে, অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তাহলে এখানে লিখে নাও ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে লিখে নাও ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে কি নিয়ম বলেছিলাম? x ইকুয়াল, x এর উপর সংখ্যাটা আগে লিখবে, গুণ উপর সংখ্যাটা উপরে লিখবে, আর নিচের সংখ্যাটা নিচেই লিখবে। এবার কাটাকাটি করো, 4 5 20, 3 5 3 3 কেটে গেল, তাহলে 4। তাহলে বাকি খাবার এখনো 4 দিন চলবে। যে খাবারটা 3 দিন চলার কথা ছিল সেই খাবারটি এখনো 4 দিন চলবে, কারণ কিছু লোক চলে গিয়েছে, তাই তাদের খাবারটা জন্য বাকি খাবার অবশিষ্ট লোকেদের বেশি দিন চলবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। এই 10টি অঙ্ক আজ করা হলো, 10টি অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আমরা পরের অঙ্কগুলো করব। দেখা হবে পরের ক্লাসে। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।